এর আগের দিন তোমাদের তৃতীয় অধ্যায়ের 3টি নোট আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম। তো তোমরা প্রত্যেকে সেই গ্রুপ থেকে সেই নোটগুলো লিখে নিয়েছিলে। তো আমি তোমাদের বলেছিলাম সেই নোটগুলো বুঝিয়ে দেবো। তো তারপর তো সেটা আর দেওয়া হয়নি। তো আমি আজকে তোমাদের সেই নোটটি লাইন ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সেটি মন দিয়ে শুনবে এবং তোমাদের যেখানে যেখানে প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো তোমরা ক্লিয়ার করে নেবে। তারপর যদি বোঝানোর পরে যদি তোমাদের মনে হয় কোথাও অসুবিধে রয়েছে, তা আমাকে গ্রুপে একটু নক করে দেবে, আমি সেখান থেকে তোমাদের আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হলো মেটানিক ব্যবস্থা বলতে কী বোঝায়। মেটানিক ব্যবস্থা বলতে কী বোঝায়? তো দেখো এখানে কী বলেছে, অস্ট্রেলিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী। চ্যান্সেলর মানেই হলো আমাদের দেশের যেরকম প্রধানমন্ত্রী রয়েছে ঠিক তেমনই অস্ট্রিয়ার যে দেশের সর্বোচ্চ পদে ছিল তার পদের নাম ছিল চ্যান্সেলর। প্রিন্স ক্লেমেন্স মেটারনিখ, তার জন্ম রয়েছে এখানে 1773 থেকে 1859 খ্রিস্টাব্দ। প্রিন্স মেটারনিখ 1773 থেকে 1859 খ্রিস্টাব্দ ছিলেন সমকালীন ইউরোপের সর্বাপেক্ষা উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্ব। অর্থাৎ এই যে অস্ট্রেলিয়ার যে মেটারনিখ ছিল বা প্রধানমন্ত্রী ছিল, তিনি যখন ওই দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন ইউরোপের যে বাকি দেশগুলো ছিল সেই দেশগুলির তুলনায় এই দেশটির প্রধানমন্ত্রী সবচেয়ে রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বা খুবই রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। অন্যান্য দেশের যে সমস্ত প্রধানমন্ত্রী রয়েছে তাদের থেকে অনেকটাই দূরদর্শী রাজনীতিবিদ কিন্তু তিনি ছিলেন, সেটি এখানে বলেছে। এই রাজনীতিক 1809 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 40 বছর অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। তাহলে এটা তো স্বাভাবিক ব্যাপার, যেহেতু তিনি একজন খুবই পারদর্শী রাজনীতিবিদ ছিলেন, তাহলে তিনি তার রাজনীতির মাধ্যমে দীর্ঘদিন ধরে সেই দেশের শাসন করার ক্ষমতা তো অবশ্যই রাখবেন। সেই জন্যই তিনি নিজের যে জীবন রয়েছে, বেঁচে থাকার যে জীবন ছিল, সেই বেঁচে থাকার জীবনের অর্ধেকটা বয়সে কিন্তু দেশের প্রধানমন্ত্রী হয়ে কাটিয়েছিলেন। তিনটি নীতির দ্বারা তার রাজনৈতিক মতাদর্শ প্রভাবিত হয়েছিল। তিনি যে রাজনীতি করেছিলেন সেক্ষেত্রে তিনটি মতের ওপর তিনি মূলত এই রাজনীতিটা করতেন। যেমন প্রথমত দেখি রয়েছে, দেখো, ইউরোপে প্রাক বিপ্লব যুগের রাজনৈতিক অবস্থার পুনর্প্রবর্তন। ইউরোপের প্রাক বিপ্লব যুগের মানে ইউরোপের যে বিপ্লব ঘটেছিল, অর্থাৎ আমূল যে পরিবর্তন ঘটেছিল, বিপ্লব মানে আমূল পরিবর্তন কোনো একটি স্থানের, সেই বিপ্লবের আগের যুগের যে রাজনৈতিক ব্যবস্থার পুনর্প্রবর্তন। অর্থাৎ বিপ্লব হওয়ার আগে সেই দেশের যে রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল, সেই পরিস্থিতিটাই তিনি পুনরায় সেখানে চালু করতে চেয়েছিলেন। অর্থাৎ বিপ্লবের পরবর্তী সময়ে ইউরোপের রাজনৈতিক ব্যবস্থা কিন্তু পরিবর্তন হয়েছিল, কিন্তু যখন মেটারনিখ অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী পদে নিয়োগ হলেন তখন তার প্রথম মতাদর্শ ছিল যে বিপ্লবের আগে অস্ট্রিয়ার যেরকম রাজনৈতিক মতাদর্শ বা বিভিন্ন যে রাজনৈতিক ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা কিন্তু তিনি পুনরায় প্রবর্তন করেন। তাহলে স্বাভাবিক ব্যাপার, বিপ্লবের আগে মানুষ যেভাবে থাকতে অভ্যস্ত ছিল, বিপ্লবের পরবর্তী সময়ে যখন সেগুলোর পরিবর্তন হবে তখন স্বাভাবিকভাবেই কী হবে, অনেক মানুষের খুবই অসুবিধা হবে। সেই জন্যেই যদি পুনরায় আগের ব্যবস্থায় প্রবর্তন করে দেয়
তাহলে কী হবে, দেশের সমস্ত নাগরিকের কাছে সেটি কি খুব আনন্দের ব্যাপারই হবে। আর যখনই খুবই আনন্দের ব্যাপার হবে তখনই কী হবে, দেশের নাগরিকরা যে সেই পুনরায় আগের ব্যবস্থা নিয়ে আসবে তাকে কি করবে, সাপোর্ট করবে। সেটাই এখানে বলেছে। দ্বিতীয়ত কি বলেছে, ফরাসি বিপ্লব প্রস্তুত উদারতন্ত্র, জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক ভাবধারার গতিরোধ করেন। ফরাসি বিপ্লবের সময় যে উদারতন্ত্র ছিল, মানে সব বিলীন করে দেওয়া, লোকজনকে আমার জিনিস আমি ওকে কিছু দিলাম, ওকে কিছু দিলাম, সেই উদারতন্ত্রটা, তারপর জাতীয়তাবাদী যে চিন্তাধারা, অর্থাৎ আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব, সেই ধরনের, যেটা আমাদের দেশেও রয়েছে জাতীয়তাবাদী ভাবধারা। তারপর গণতান্ত্রিক যে ভাবধারা ছিল, মানে সকলের সমান অধিকার, কেউ সকলের সমান অধিকার হবে, কেউ কারো অধিকার ক্ষুণ্ণ করতে পারবে না, অর্থাৎ সব জায়গায় সকলেরই কিন্তু সমান অধিকার, সেই ধরনের ভাবধারা কিন্তু গতিরোধ করেছিল। অর্থাৎ সেটা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল সেটাকে তিনি থামিয়ে দিয়েছিল। অর্থাৎ বিপ্লবের আগে, তার মানে বিপ্লবের আগে সেখানকার মানুষজন কিন্তু উদারতন্ত্র ছিল না, তাদের মধ্যে জাতীয়তাবাদের বিকাশও তেমন ঘটেনি, তার সঙ্গে গণতান্ত্রিক ভাবধারাও কিন্তু বিশেষ প্রভাব ঘটেনি। কিন্তু এই দিকটি, তিনটি দিক একদিক থেকে ভালো হলেও সেই দেশের যে লোকজন ছিল তাদের কাছে কিন্তু এই তিনটিতেই অভ্যস্ত ছিল। তাই বিপ্লবের পরবর্তীকালে যখন এই তিনটি ভাবধারার প্রচলন ঘটতে শুরু করে তখন কিন্তু তারা সেটি মেনে নিতে পারেনি। সেই জন্যেই মেটার্নিক এই তিনটি ব্যবস্থার যাতে সামনের দিকে আর এগিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য তাদের গতি কিন্তু আটকে দিয়েছিল, অর্থাৎ যাতে পুনরায় আগের ভাবধারাতেই চলে আসে। আর তৃতীয়ত কি বলেছে, অস্ট্রিয়ার স্বার্থকে সর্বত্রভাবে বজায় রেখে ইউরোপীয় রাজনীতিতে তার নিরঙ্কুশ প্রাধান্য অক্ষুণ্ণ রাখা। মানে অস্ট্রিয়া যে দেশ রয়েছে, এবার তারও তো একটি নিজস্ব স্বার্থ রয়েছে, সেই স্বার্থকে বজায় রেখে সমগ্র ইউরোপের যে দেশগুলো রয়েছে, সমগ্র ইউরোপের রাজনীতির মধ্যে অস্ট্রিয়ার সেই যে চাওয়া পাওয়া রয়েছে সেগুলোকে বজায় রাখতে হবে। অর্থাৎ অস্ট্রিয়ার নিজের স্বার্থ কিন্তু ভোলেনি, তাদের যে নিজস্ব স্বার্থ রয়েছে মেটার্নিকের অস্ট্রিয়ার দেশের ওপর, সেই স্বার্থ কিন্তু বজায় রেখেই ইউরোপীয় রাজনীতিতে তার প্রাধান্য অক্ষুণ্ণ রাখে কিন্তু। আর এই আদর্শগুলিকে বাস্তবায়িত রূপ করার জন্য তিনি যে দমনমূলক নীতি গ্রহণ করেন তাই মেটার্নিক ব্যবস্থা নামে পরিচিত। এবার এই যে তিনটি ছিল, তিনটি ব্যবস্থা তো সমাজের সকল শ্রেণীর মানুষ মেনে নেবে না। এবার যখন এই তিনটি নীতি প্রচলন করতে যাবে তখনই কী হবে, প্রচুর সংঘর্ষ হবে। সেই সংঘর্ষ কী করতে হবে, আটকানোর জন্য কী করবে, বিভিন্ন বিভিন্ন যুদ্ধময় পরিস্থিতির বা বিদ্রোহময় পরিস্থিতির একটা সৃষ্টি হবে। সেই বিদ্রোহগুলোকে দমন করার জন্য মেটার্নিক যে নীতির প্রচলন করেছিল বা গ্রহণ করেছিল সেটি মেটার্নিক ব্যবস্থা নামে পরিচিত। তো এই মেটার্নিক ব্যবস্থার যে সংজ্ঞা রয়েছে, অর্থাৎ মেটার্নিক ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকদের কিন্তু বিভিন্ন ধারণা ছিল। যেমন ডেভিড টমসনের মতে মেটার্নিক ব্যবস্থা ছিল অস্ট্রিয়া সাম্রাজ্যকে রক্ষা করার এক মাস্টার প্ল্যান। অর্থাৎ বিপ্লবের পরবর্তী সময়ে অস্ট্রিয়ার যে দেশটি রয়েছে সেটি ধ্বংস হয়ে না যায় সেই জন্য অস্ট্রিয়াকে বাঁচিয়ে রাখার জন্য মেটার্নিক ব্যবস্থা ছিল একটি মাস্টার প্ল্যান, যেটি মেটার্নিক কিন্তু গ্রহণ করেছিল। তার মতে কি বলেছে, পুরাতন তন্ত্রই হলো সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার প্রকৃত ভিত্তি। তার মতে বিপ্লবের আগে যে রাজনৈতিক পরিস্থিতি ছিল বা যে ব্যবস্থা ছিল সেটি হলো সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার প্রকৃত ভিত্তি। অর্থাৎ সেগুলোর কোনো রকম পরিবর্তন ঘটানো সম্ভব নয়। দ্বিতীয়ত কি বলেছে, ফরাসি বিপ্লব ও বিপ্লব প্রসূত ভাবধারাগুলিকে তিনি মনে প্রাণে ঘৃণা করতেন। ফরাসি বিপ্লব যে হলো, বিপ্লবের মতো ঘটনাবলী বা আমূল পরিবর্তন, হঠাৎ করে ব্যাপক পরিবর্তন হয়ে যাবে, এই সমস্ত ভাবধারাগুলিকে তিনি
ভালো চোখে দেখতেন না। তিনি এই সমস্ত বিষয়গুলিকে ঘৃণা করতেন। তিনি মনে করতেন রাজা ও অভিজাতরাই সমাজ ও সভ্যতার ধারক। যে সমাজের যে রাজা রয়েছে, অভিজাত রয়েছে, উচ্চ শ্রেণীর লোক, অভিজাত মানে উচ্চ শ্রেণীর যারা লোক রয়েছে, তারাই সমাজের ধারক ও বাহক, অর্থাৎ তারাই সমাজে থাকবে এবং তারাই সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তারাই সমাজের চালিকা শক্তি এবং একমাত্র তারাই স্বাধীনভাবে রাষ্ট্রের সেবা করতে পারেন। যে যারা সমাজের যারা রাজা রয়েছে বা অভিজাত শ্রেণী রয়েছে, তারাই তো সমাজকে চালাবে। তারাই আবার স্বাধীনভাবে কী হবে, নিজেদের কোনো রকম স্বার্থ না দেখে দেশের সেবা করবে। এটি ডেভিড টমসনের মতে ছিল মেটানিক ব্যবস্থার মধ্যে। আর তৃতীয় কী বলেছে, মেটানিকের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির উদ্দেশ্য ছিল এক ও অভিন্ন রক্ষণশীলতা ও স্থিত অবস্থা নীতি কায়েম করে সমগ্র ইউরোপে বিপ্লবী ভাবধারাকে প্রতিহত করা। আর অভ্যন্তরীণ ও বৈদেশিক মানে কি, দেশের নিজস্ব, আর বৈদেশিক মানে এক দেশ থেকে আর এক দেশের উদ্দেশ্য নিয়ে বৈদেশিক নীতির উদ্দেশ্য, অর্থাৎ দুটি নীতি প্রচলন করেছিল মেটানিক, একটা হলো অভ্যন্তরীণ আর একটা হলো বৈদেশিক, যেটি নিজেদের দেশের মধ্যে যখন বাণিজ্য হবে সেটি। আর বৈদেশিক মানে যখন এক দেশের সঙ্গে আরেক দেশের বাণিজ্য হবে তখন তাকে বলবো আমরা বৈদেশিক নীতি। যে এক ও অভিন্ন রক্ষণশীলতা ও স্থিত অবস্থা নীতি কায়েম করে সমগ্র ইউরোপে বৈপ্লবিক ভাবধারাকে প্রতিহত করা। যে এক জায়গায় একরকম এবং অন্য জায়গায় আর এক রকম ভাবধারা প্রচলন করে সমগ্র ইউরোপের বৈপ্লবিক ভাবধারাকে তিনি প্রতিরোধ করতে চেয়েছিলেন। অর্থাৎ অস্ট্রিয়ার ক্ষেত্রে যেরকম ভাবধারা প্রচলন, বাকি দেশগুলোর ক্ষেত্রে তো সেরকম ভাবধারার প্রচলন নাও থাকতে পারে। এবার বাকি দেশগুলোর ক্ষেত্রে যদি সেরকম ভাবধারার প্রচলন না থাকে, তাহলে সেখানকার যে রকমের ভাবধারার প্রচলন রয়েছে সেখানে সেই ধরনের ভাবধারার প্রচলন করতে হবে। তাহলে এক ও অভিন্ন মানে দুটো পদ্ধতির মাধ্যমেই যে নীতি কায়েম করে, এক ও অভিন্ন নীতি কায়েম করেই তিনি সমগ্র ইউরোপের মধ্যে বৈপ্লবিক মানে বিপ্লব ঘটানোর ভাবধারাকে কিন্তু প্রতিহত করেছিলেন, যাতে যে দেশে যেরকম ভাবধারার প্রচলন বেশি সেরকম ভাবধারার মাধ্যমে সেই দেশ পরিচালিত হয়। তার জন্য কোনো রকম বিপ্লবের কোনো প্রয়োজন নাই বা আমলের কোনো পরিবর্তন না হয়। তাহলে এই ছিল মেটানিক ব্যবস্থা। তো মেটানিক পদ্ধতির পতনের কারণগুলি লেখো, পরের পয়েন্ট রয়েছে। দেখো কি রয়েছে, মেটানিক ও তার পদ্ধতির পতন অনিবার্য ছিল। কারণ কি, প্রথমত রয়েছে মেটানিক যে যুগের মানুষ ছিল, 2 নম্বর প্রশ্ন দেখো, মেটানিক যে যুগের মানুষ ছিল সেই সময়কার মানুষ ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র ও উদারতন্ত্র। অর্থাৎ মেটানিক যখন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী পদে নিয়োগ হলেন, তখনকার সমাজের যে মানুষগুলো ছিল তারা সকলেই ছিল জাতীয়তাবাদী, অর্থাৎ নিজের দেশকে ভালোবাসতে হবে। গণতন্ত্র মানে সকলের সমান অধিকার রয়েছে, কেউ কারোর ওপর ডিপেন্ডেন্ট নয়, যেটা আমাদের দেশেও রয়েছে গণতন্ত্র। আর উদারতন্ত্র সব এক লোকের একজন লোক আরেক লোকজনকে সাহায্য করবে বা উদার করে যাবে, মানে উদার করে সব কিছু বিলীন করে দেবে, সেই জাতীয় মানুষ কিন্তু মেটানিকের সময় ছিল। কিন্তু তিনি সেই সমস্ত মানুষদের অস্বীকার করে দমন পীড়নের মাধ্যমে পুরাতন তন্ত্রকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন। তার মানে কি, এবার সমাজে গণতন্ত্র রয়েছে, উদারতান্ত্রিক মানুষজন রয়েছে, আমি যদি তাদের সেই গণতান্ত্রিক ও উদারতান্ত্রিক ভাবধারাকে প্রতিহত করে মানে না মেনে আগেকার দিনের যে ব্যবস্থা ছিল, অর্থাৎ তার যুগের আগে যেরকম সমাজ ব্যবস্থার প্রচলন ছিল, যদি সেরকম সমাজ ব্যবস্থার প্রচলন রাখতে চাই, তাহলে সমাজের এক শ্রেণীর লোক কী হবে, খুবই অসন্তোষ
প্রকাশ করবে তার উপর। যখনই অসন্তুষ্ট হবে তখনই কী হবে, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে। এবার যখনই বিদ্রোহ করবে তাদের আর কতদিন দমন পীড়নের মাধ্যমে আটকে রাখা সম্ভব হবে, একটা সময় তো হার মানতেই হবে। তাই সেটিই ছিল তার মেটারনিক পদ্ধতির একটি অন্যতম ত্রুটি। দ্বিতীয়টা কি বলেছে, রাসেল মন্তব্য করেছেন যে নবজাগ্রত জাতীয়তার আদর্শই তাকে পরাজিত করে। এবার সে যে যুগের মানুষজন ছিল, সেই যুগের মানুষ যত বাড়বে বা নতুন করে যারা সমাজে আসবে বা সমাজের নতুন মুখ যারা হবে, সমাজের যারা নতুন মুখ হবে তাদের মধ্যেও কী হবে, সেই জাতীয়তাবাদী ভাবধারাই প্রচারিত হবে। এবার তাদের মধ্যে যখন জাতীয়তাবাদী ভাবধারা প্রচারিত হবে তখন তারা কী করবে, যে উদারতন্ত্র জাতীয়তাবাদী ভাবধারাকে এতদিন ধরে মেটারনিক প্রতিহত করে পুরাতনতন্ত্র ব্যবস্থার প্রচলন ঘটিয়ে গেছে বা পুরাতনতন্ত্র ব্যবস্থাই চালিয়ে গিয়েছে, সেটার তো অবসান অবশ্যই চাইবে। অর্থাৎ নতুন যুগের মানুষের মধ্যে যে জাতীয়তাবাদী আদর্শ প্রচারিত হয়েছিল সেটি কিন্তু তাকে পরাজিত করেছিল। তৃতীয়ত কি বলেছে, শিল্পী বিপ্লব, জনসংখ্যার চাপ, নগর জীবনের প্রসার, বুর্জোয়াদের প্রাধান্য ইউরোপের জনজীবনে ব্যাপক পরিবর্তন এনেছিল। তাহলে বিপ্লবের পরে যখন কি হলো, শিল্প বিপ্লব হলো, অর্থাৎ বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠলো। তারপর এবার যখন শিল্প কারখানা গড়ে উঠলো সেই কারখানায় প্রচুর শ্রমিক নিয়োগ হলো। এবার প্রচুর শ্রমিক যখন নিয়োগ হবে সেখানকার সেই সমস্ত শ্রমিকদের জীবন কাহিনী কী হবে, একটু হলেও চেঞ্জ হয়ে যাবে। তারপর নগর জীবনের প্রসার, অর্থাৎ বিভিন্ন শহর গড়ে উঠতে শুরু করলো। তারপর বুর্জোয়াদের প্রাধান্য, অর্থাৎ বুর্জোয়া জাতির যে লোকজন রয়েছে তারাও কী করলো, ইউরোপে এসে বসবাস করতে শুরু করলো। যখনই এই সমস্ত জিনিসগুলোর প্রচলন হলো তখন কী হবে, ইউরোপের যে সমস্ত মানুষজন তাদের জীবন ব্যবস্থার কী হবে, ব্যাপক পরিবর্তন হবে। অর্থাৎ আগে যেভাবে এরকমভাবে চলতো স্বাভাবিকভাবে, যে শিল্প বিপ্লব কারখানায় যে কাজ করতো, কাজ করার সময় সেখান থেকে তো কিছু টাকা ইনকাম হয়েছে। যে টাকা ইনকাম করেছে সেই টাকা দিয়ে কী করেছে, তার আগেকার দিনের তুলনায় তার জীবন কী করেছে, অনেকটাই বেটার করেছে। নতুন এই যুগ চেতনার কাছে মেটারনিকের অষ্টাদশ শতকের আদর্শ সম্পূর্ণ বেমানান ছিল, এর জন্য তার পতন ছিল অবশ্যম্ভাবী। তার মানে কি, এখানে কি বলেছে, এই নতুন যে যুগ চেতনার কাছে মেটারনিকের অষ্টাদশ শতকের আদর্শ সম্পূর্ণ বেমানান ছিল। অর্থাৎ যখন শিল্প বিপ্লব ঘটলো, নগর জীবনের সূচনা হলো, বুর্জোয়া শ্রেণীর আবির্ভাব হলো, তখন তো সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়ে গেছে। যখন সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়ে যাবে তখন মেটারনিকের সেই পুরাতন ব্যবস্থা কেউ মানবে? কেউ তো আর মানবে না। যখনই মানবে না তখনই কী হবে, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং তার পতন কিন্তু অবশ্যম্ভাবী হবে। অর্থাৎ যখন ইউরোপের যে মানুষজন রয়েছে তাদের জনজীবনের ব্যাপক পরিবর্তন ঘটেছে, তখন থেকেই কিন্তু মেটারনিকের পতন কিন্তু অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। তো 3 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে, জুলাই বিপ্লবের প্রভাব। ঐতিহাসিক লিপসনের মতে ফ্রান্সের ইতিহাসে জুলাই বিপ্লব এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেন। তাহলে এখানে কী বলেছে, ঐতিহাসিক লিপসন তো ফ্রান্সের ইতিহাসে জুলাই বিপ্লব এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করে। এই জুলাই বিপ্লবের ক্ষেত্রে যে জুলাই বিপ্লবটি হয়েছিল সেই জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের অভ্যন্তরে এক বিশেষ প্রভাব ফেলেছিল, তেমনি ফ্রান্সের বাইরের যে সমস্ত দেশ রয়েছে সেই সমস্ত দেশের উপরও কিন্তু বিশেষ প্রভাব ফেলেছিল। তো ফ্রান্সের ভেতরে দেখো কী প্রভাব ফেলেছিল। প্রথমত, ঐতিহাসিক গর্ডন ক্রেইগ বলেন যে, ঐতিহাসিক গর্ডন ক্রেইগের মতে
দশম চার্লসের আমলে যে স্বৈরাচার স্থাপনের চেষ্টা হয়েছিল জুলাই বিপ্লব তা ধ্বংস করে। অর্থাৎ যখন যখন ফ্রান্সের রাজা দশম চার্লস ছিল, তখন তিনি যে স্বৈরাচারী ব্যবস্থার বা স্বৈরাচারী ভাবনা চিন্তা বা স্বৈরাচারী শাসন স্থাপনের চেষ্টা করেছিল, জুলাই বিপ্লবের ফলে কিন্তু সেটা ধ্বংস হয়েছিল। অর্থাৎ জুলাই বিপ্লব ঘটার ফলে দশম চার্লসের সেই স্বৈরাচারী ভাবনা চিন্তা কিন্তু ধ্বংস হয়ে যায়। দ্বিতীয়ত কি বলে যে এই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে স্বৈরাচারী বুর্বো রাজবংশের পতন ঘটে এবং অর্লিয়েন্স রাজবংশের অধীনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। যে যখন জুলাই বিপ্লব হয়েছিল, এই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে স্বৈরাচারী যে বুর্বো রাজবংশ ছিল, যেটি সেখানকার জনসাধারণের ওপর স্বৈরাচারী বা নিজে যেটা চাই সেটাই শাসনে পরিণত হবে, সেই ধরনের শাসন ব্যবস্থা ছিল, সেই বুর্বো রাজবংশের পতন ঘটে এবং অর্লিয়েন্স রাজবংশের অধীনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। যখনই বুর্বো রাজবংশের পতন ঘটলো, তখনই একটি নতুন রাজবংশের সৃষ্টি হলো। তখনই নতুন যে রাজবংশের সৃষ্টি হলো সেটি হলো অর্লিয়েন্স রাজবংশ, এবং তার অধীনে কি হলো, একটি নিয়মতান্ত্রিক, যে নিয়ম মেনে একটি নতুন রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো। অর্থাৎ বুর্বো রাজবংশের যে স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল, যাতে অর্লিয়েন্স রাজবংশ সেই স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতিষ্ঠা না করে, সেই জন্য কিছু নিয়ম বিধি মেনে দিয়ে নতুন করে অর্লিয়েন্স রাজবংশের অধীনে দেশের শাসনভার ছেড়ে দেওয়া হলো। চতুর্থত কি বলেছে, এই বিপ্লবের ফলেই সাম্য, ধর্মনিরপেক্ষ শাসন, ব্যক্তি স্বাধীনতা, শাসনতান্ত্রিক স্বাধীনতা প্রভৃতি গণতান্ত্রিক নীতি ফ্রান্সে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। তার মানে এই বিপ্লবের ফলেই সাম্য মানে সমান অধিকার, আর ধর্মনিরপেক্ষ শাসন, ব্যক্তি স্বাধীনতা, শাসনতান্ত্রিক স্বাধীনতা প্রভৃতি গণতান্ত্রিক নীতি ফ্রান্সে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। আর পঞ্চমত কি বলছে, গর্জন গ্রেগ বলেন যে জুলাই বিপ্লবের পর ফ্রান্স এমন একটি রাষ্ট্রে পরিণত হয় যাতে বুর্জোয়ারা রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়, ধনী বুর্জোরা রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়। অর্থাৎ জুলাই বিপ্লবের পর ফ্রান্সে বুর্বো রাজবংশের তো পতন ঘটিয়েছিল। এবার বুর্বো রাজবংশের পতন ঘটলেও যে সমস্ত বুর্জোয়া শ্রেণীরা ধনী ছিল, তারা কিন্তু রাজনৈতিক ক্ষমতায় কিন্তু আসতে শুরু করে। অর্থাৎ বুর্বো রাজবংশের পতনের পর যে অর্লিয়েন্স রাজবংশের অধীনে শাসনতন্ত্র কায়েম করা হয়েছিল, সেই অর্লিয়েন্স রাজবংশের অধীনে কিন্তু ধনী বুর্জোয়া শ্রেণীরা ছিল, যারা দেশকে নিঃস্বার্থভাবে ভালোবাসত এবং দেশকে কিন্তু পরিচালনা করত। এবার যেহেতু তারা নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসত এবং দেশকে পরিচালনা করতো, সেহেতু রাজনৈতিক যে ক্ষমতাগুলো রয়েছে সেগুলো কি হতো, তাদের হাতেই হস্তান্তর হতো। অর্থাৎ তারা কি হতো, রাজনৈতিক ক্ষমতার দিক থেকে উচ্চ স্তরে কিন্তু পৌঁছে গিয়েছিল, যারা সমাজের ধনী বুর্জোয়া শ্রেণী ছিল। ষষ্ঠত কি বলেছে, এই বিপ্লব ফ্রান্সের চিন্তা জগৎকে গভীরভাবে আলোড়িত করেছিল। মানে ফ্রান্সের যে চিন্তা জগৎকে মানে কি করে আর উন্নতি করা যায়, সেটা কিন্তু গভীরভাবে লোক সমাজের কাছে নিয়ে এসেছিল। আলোড়িত মানে সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে কিন্তু নিয়ে এসেছিল। আর দেখো ফ্রান্সের বাইরে কি রয়েছে, জুলাই বিপ্লবের ঢেউ ফ্রান্সের সীমানা অতিক্রম করে ইউরোপের নানা দেশে কিন্তু আশ্রয় পড়ে। মানে শুধু ফ্রান্সেই যে জুলাই বিপ্লবের প্রভাব ছিল সেটি নয়, ফ্রান্সের বাইরেও ইউরোপের বিভিন্ন দেশে তার প্রভাব আশ্রয় পড়ে। তো দেখো প্রথমত কি বলেছে, 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সন্ধির দ্বারা বেলজিয়ামবাসীর দাবি উপেক্ষা করে বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে জুড়ে দেওয়া হয়। অর্থাৎ 1815 খ্রিস্টাব্দে যে ভিয়েনা সন্ধি হয়েছিল, সেই সন্ধির দ্বারা বেলজিয়ামবাসীর যে দাবি ছিল একটি, যে আমরা হল্যান্ডের সঙ্গে যুক্ত হব না,
সেই দাবিকে উপেক্ষা করে, মানে না মেনেই বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে কিন্তু যুক্ত করে দেওয়া হয়। কারণ এর মেন কারণই ছিল জুলাই বিপ্লব, যে বেলজিয়ামবাসী যতই চাক আমরা ওই দেশের সাথে যুক্ত হব না, কিন্তু সেটা কিন্তু তখন মানেনি সেই ভিয়েনা সন্ধির দ্বারা। তখন কিন্তু সেই দেশটি হল্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে যায়। দ্বিতীয়ত কী বলেছে, জার্মানিতে ব্যাপক গণজাগরণ দেখা দেয়। যখন ফ্রান্সে যেহেতু গণজাগরণের ফলে এত রকম সাফল্য এসছে, ঠিক তেমনি জার্মানিতে কী হয়েছে, মানুষের মধ্যে একটি গণজাগরণ দেখা দেয় যে ওরা যদি পারে তা আমরা কেন পারবো না, তাহলে আমরা অবশ্যই পারবো। সেহেতু আমরাও কী করে একটা বিপ্লব করি এবং আমাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে বা আমাদের এখানে যে শাসন ব্যবস্থা রয়েছে সেগুলোর পরিবর্তন ঘটাই। তো তৃতীয়তে কী রয়েছে, ইটালির পারমা জায়গার নাম একটি, ম্যাডোনা ও পোপের রাজ্য শাসন সংস্কারের দাবিতে গণ আন্দোলন মেটার্নিকের চাপে স্তব্ধ হয়ে যায়। তার মানে কি, ইটালির যে পারমা ও মডেনা ও পোপের রাজ্য শাসন সংস্কারের দাবিতে গণ আন্দোলন মেটার্নিকের চাপে বন্ধ হয়ে যায়। অর্থাৎ এই যে ইটালির এই জায়গাগুলো ছিল, তার সঙ্গে যে পোপের রাজ্য ছিল, সেখানকার যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থার পরিবর্তন নিয়ে বিভিন্ন গণ আন্দোলন করেছিল সেখানকার মানুষজন। এবার যখন এই যে গণ আন্দোলন যখন করেছিল, সেই সমস্ত গণ আন্দোলন কিন্তু মেটার্নিক যেহেতু চাপ দিয়েছিল, সেহেতু মেটার্নিকের চাপে কিন্তু সেটি স্তব্ধ হয়ে গেছিল, একদম বন্ধ হয়ে গিয়েছিল বলা চলে, বন্ধ হয়ে গিয়েছিল। তো চতুর্থত কী বলেছে, জুলাই বিপ্লবের প্রভাবে ইংল্যান্ডে চার্টিস্ট আন্দোলন শুরু হয়েছিল। তাহলে ইংল্যান্ডে যখনই জুলাই বিপ্লব হলো, দেখলো এত সাফল্য, তার ফলে কি ইংল্যান্ডে একটা নতুন আন্দোলন শুরু হয়, যেটি চার্টিস্ট আন্দোলন নামে পরিচিত। আর পঞ্চমত কী বলে, স্পেন, পর্তুগাল ও সুইজারল্যান্ডের উদারনৈতিক শাসন সংস্কার প্রবর্তিত হয়। মানে এই যে তিনটি যে দেশ রয়েছে, স্পেন, পর্তুগাল এবং সুইজারল্যান্ড, এই সমস্ত উদারনৈতিক শাসন সংস্কার প্রবর্তিত হয়। অর্থাৎ আগেকার দিনে এখানকার শাসন ব্যবস্থা যতটা কঠোর ছিল, সেই কঠোর শাসন ব্যবস্থার বিলোপ ঘটে উদারনৈতিক, অর্থাৎ সকল মানুষের জন্য দেখতে হবে, সকলকে সমান সুযোগ সুবিধা দিতে হবে, অর্থাৎ সকলের চোখে আইন সমান, এই ধরনের ব্যবস্থা কিন্তু প্রবর্তিত হয়েছিল। তো এই ছিল তোমাদের তিনটে প্রশ্ন, এর আগের দিন যেটা লিখিয়েছিলাম। তো এই তিনটে প্রশ্ন তোমাদের আজকে আমি বুঝিয়ে দিলাম। তো তোমাদের আশা করি তোমাদের সবারই তিনটে বুঝতে পেরেছো। যদি তোমাদের তাও কোথাও অসুবিধা থাকে তো আমাকে, তোমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমাকে একটু ইনফর্ম করে দেবে। সেখান থেকে আমি তোমাদের এর পরের দিন যে প্রশ্নগুলো বোঝাবো সেখানে আবার বলে দেব। তো আজকে এই তিনটে প্রশ্ন যে বুঝিয়ে দিলাম, এর পরের ডেটে এই তিনটে প্রশ্নের উপর পড়া নেব আমি। আর আজকে আমি আরেকটি নোট পাঠিয়ে দিচ্ছি, তোমরা সবাই টুকে নেবে। এর পরের দিন কিন্তু আমি সেটি আবার বুঝিয়ে দেবো। তো আজকে আর কোনো পড়া নেব না, শুধু এই তিনটে নোট আমি বুঝিয়ে দিলাম, এর পরের দিন এই তিনটে নোট আমি তোমাদের কাছ থেকে কিন্তু পড়া নেব। আর যে নোটগুলো পাঠাবো তোমরা সকলেই কিন্তু লিখে নেবে, কারণ যদি না লিখে নাও এর পরের দিন কিন্তু আমি সেটা বুঝিয়ে দেবো। এবার যখন বুঝিয়ে দেবো তখন কিন্তু তোমাদের নোটগুলো সঙ্গে রাখবে, নাহলে কিন্তু অসুবিধা হবে।